কারো বাবার যদি 1000 কোটি টাকার সম্পদ থাকে, লেখাপড়ার কষ্ট সে কেন করবে? আনলেস পড়াশোনার প্রতি তার সত্যিকারের ভালোবাসা থাকে। 1000 কোটি টাকার মালিকের ছেলে পেটের দায়ে তো আর চাকরি করবে না। তার চিন্তার জগৎ আর গরিব কিংবা মিডল ক্লাস ঘরে জন্ম নেওয়া কারো চিন্তার জগৎ কখনোই এক হবে না। ঠিক তেমনই একটি দেশের মাটির নিচে যদি বিশাল তেলের ভাণ্ডার থাকে, তাহলে সে দেশের সরকার বিদেশি কোম্পানি ডেকে সেই তেল তুলবে, নেবে প্রফিটের ভাগ, আর তাতেই সরকারি কোষাগার উপচে পড়বে। তখন আর জনগণকে শিক্ষিত করে জনশক্তি না বানালেও তার চলে। ইকোনমিক্সের ভাষায় একেই বলে রিসোর্স কার্স অথবা সম্পদের অভিশাপ। নাইজেরিয়া, ভেনেজুয়েলা কিংবা মিডল ইস্টের তেল সমৃদ্ধ অধিকাংশ দেশ, মাটির নিচে যাদের আছে অনেক তেল, কিন্তু তাদের জন্য সেই তেলই নিয়ে এসেছে অজস্র প্রবলেম। কোথাও চলতেছে গৃহযুদ্ধ, কোথাও জেকে বসেছে একনায়কতন্ত্র। এসব দেশের এত টাকা, অথচ বিশ্বমানের ইউনিভার্সিটি এসব দেশে খুবই কম। সেই মধ্যযুগে যখন মিডল ইস্টে তেল ছিল না, তখন জ্ঞান চর্চা ছিল, আর এখন তেল আছে, সুতরাং জ্ঞান চর্চা এখন তাদের না করলেও চলে। কারণ তেল বেচা টাকায় জ্ঞানীগুণী, এক্সপার্ট এবং ইন্টেলেকচুয়াল ভাড়া করে খাটানো যায়। কিন্তু পৃথিবীতে এই নিয়মের ব্যতিক্রমও আছে। যেমন পৃথিবীর মানচিত্রে একদম উত্তরে বরফে ঢাকা দেশ নরওয়ে। ইউরোপের তেল সমৃদ্ধ দেশ নরওয়ে তেলের পাল্লায় পড়ে পাগল হয়ে যায়নি। আজ তাদের ব্যাংকে জমা আছে প্রায় $1.6 ট্রিলিয়ন ক্যাশ, যা দিয়ে চাইলেই তারা পৃথিবীর সমস্ত শেয়ার মার্কেটের প্রায় 1.5% শেয়ার কিনে নিতে পারে। সবাই ভাবে এটা নরওয়ের ভাগ্য, কিন্তু আসল সত্য হলো এই সাফল্যের পেছনের রূপকার কোনো ইউরোপিয়ান নন, বরং তিনি ছিলেন একজন ইরাকি রিফিউজি, যিনি নিজের অসুস্থ ছেলেকে বাঁচাতে এক অনিশ্চিত যাত্রায় পাড়ি জমিয়েছিলেন নরওয়ে। আজকের ভিডিওতে আমরা জানব সেই অজানা নায়কের গল্প, যিনি মৎস্যজীবীদের একটি সাধারণ দেশ নরওয়েকে পরিণত করেছিলেন বিশ্বের অন্যতম এনার্জি সুপার পাওয়ারে। 1958 সাল নরওয়ের ফরেন মিনিস্ট্রি দেশের সেরা ভূতাত্ত্বিকদের কাছে জানতে চাইল নরওয়ে নিয়ন্ত্রিত সমুদ্রসীমার ভেতরে সাগরের নিচে কোনো তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা। বিজ্ঞানীরা উত্তর দিল, নরওয়ের উপকূলে তেল গ্যাস বা কয়লা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাদের যুক্তি ছিল খুব সোজা, স্ক্যান্ডিনেভিয়ার মাটির নিচে আছে শক্ত পাথর, অর্থাৎ ক্রিস্টালাইন রক। এই ধরনের পাথরের নিচে তেল জমা থাকা ইম্পসিবল। কিন্তু আমেরিকানরা ছিল ধুরন্ধর। পরের বছর অর্থাৎ 1959 সালে নেদারল্যান্ডসে একটা বিশাল গ্যাস ফিল্ড আবিষ্কৃত হলো। এটা দেখে আমেরিকান কোম্পানি ফিলিপস পেট্রোলিয়াম বুঝে গেল উত্তর সাগর বা নর্থ সির নিচে এমন তেল গ্যাসের থাকার সম্ভাবনা আছে। এরপর আসে 1962 সাল। ফিলিপস পেট্রোলিয়াম নরওয়ের সরকারকে দিল এক অদ্ভুত অফার। তারা বলল, পুরো নরওয়েজিয়ান সমুদ্রের একচেটিয়া অধিকার আমাদের দিয়ে দাও, বিনিময়ে আমরা প্রতি মাসে $1,60,000 তোমাদের দেব। একবার ভাবুন আমেরিকানরা কি জিনিস। একটা পুরো দেশের খনিজ সম্পদ তারা কিনে নিতে চেয়েছিল পানির দরে, কারণ তখন নরওয়ে জানতও না যে তাদের এত তেল আছে। নরওয়ে তখন তেল বোঝে না, এটা ঠিক, কিন্তু তারা তখন আইনি প্যাচ খুব ভালো মতোই বুঝতো। অশিক্ষিত তো আর তারা ছিল না। ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হলেন জেমস ইভেন্সন নামের একজন তুখোর আইনজীবী। তিনি বুঝলেন আমেরিকানরা যখন এত আগ বাড়িয়ে টাকা দিতে চাইতেছে, তার মানে ডাল মে কুছ কালা হে। তিনি ফিলিপসের সেই অফার সোজা রিজেক্ট করলেন এবং এরপর 1963 সালে তিনি জারি করলেন একটি রাজকীয় ঘোষণা বা রয়্যাল ডিক্রি। ঘোষণা ছিল নরওয়ের সমুদ্রতলের সব সম্পদের মালিক রাষ্ট্র, কোনো কোম্পানি নয়। এই একটি সিদ্ধান্তই ছিল নরওয়ের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে বড় বিজয়। আর এখান থেকেই শুরু হয় নরওয়ের আসল গল্প। এবার আসি আমাদের গল্পের নায়কের কাছে, ফারুক আল কাসিম। জন্ম ইরাকের বসরা শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী। তার বাবা তাকে বাইরে খেলতে দিতেন না, শুধু একটা কথাই বলতেন, পড়াশোনা করো। ফারুক ছোটবেলা নিজের চোখেই দেখেছিলেন কিভাবে ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানিগুলো ইরাকের তেল লুটেপুটে খাচ্ছে।
কিন্তু ইরাকিদের তারা কোনো প্রযুক্তি জ্ঞান শেখাচ্ছে না, কোনো দক্ষতা গড়ে উঠতেছে না ইরাকিদের। আরও ভয়ঙ্কর ছিল আরেকটি দৃশ্য। রাতের বেলা মরুভূমির মাঝখানে জ্বলতে থাকা গ্যাসের আগুন। কোটি কোটি ডলারের গ্যাস কোম্পানিগুলো পুড়িয়ে ফেলতো। কারণ কি জানেন? ওটা প্রসেস করার চেয়ে পুড়িয়ে ফেলা ছিল সস্তা। এই অপচয় আর জাতিগত অপমানের দৃশ্য চিরদিনের জন্য গেঁথে গিয়েছিল ফারুকের মনে। ফারুক পড়তে গেলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজে, বিষয় জিওলজি। পড়াশোনা শেষে তিনি হয়ে উঠলেন ইরাকি পেট্রোলিয়াম কোম্পানির টপ এক্সিকিউটিভ। সব কিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু 1968 সালে হঠাৎ করেই ফারুকের জীবনে নেমে এলো অন্ধকার। তার ছোট ছেলের শরীরে ধরা পড়ল সেরিব্রাল পলসি, একটি জটিল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার চিকিৎসা ইরাকে তখন সম্ভব ছিল না। ছেলের জীবন বাঁচাতে ফারুক ছেড়ে দিলেন তার হাই প্রোফাইল চাকরি, পাড়ি দিলেন নরওয়েতে, কারণ তার স্ত্রী ছিলেন একজন নরওয়েজিয়ান। সময় 1968 সালের মে মাস। ট্রেনে করে তিনি যাচ্ছিলেন নরওয়ের রাজধানী অসলোর দিকে। হাতে কোনো চাকরির অফার ছিল না, ভবিষ্যতের কোনো নিশ্চয়তাও ছিল না। তাই তিনি হেঁটে ঢুকে পড়লেন নরওয়ের শিল্প মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে। রিসিপশনে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনাদের দেশে কি কোনো তেল কোম্পানি আছে? আমি তাদের একটা তালিকা চাই। নরওয়ের কর্মকর্তারা হতভম্ব, কারণ তাদের টেবিলে তখন হাজার হাজার জিওলজিক্যাল এবং সিসমিক ডাটা জমা পড়েছিল, কিন্তু সেগুলো বোঝার মতো কোনো এক্সপার্ট তাদের ছিল না। আর ঠিক তখনই ফারুক আল কাসিম তাদের কাছে হাজির হলেন খোদার পাঠানো উপহারের মতো, কারণ তিনি তেল বোঝেন, ডাটা বোঝেন, আর সবচেয়ে বড় কথা রাষ্ট্রের স্বার্থও বোঝেন। নরওয়ে সরকার সেই মুহূর্তেই তাকে নিয়োগ দিয়ে দিল একজন কনসালটেন্ট হিসেবে। আর এখান থেকেই শুরু হলো নরওয়ের ভাগ্য বদলের আসল অধ্যায়। তিনি দেখলেন বিদেশি কোম্পানিগুলো নরওয়েকে বোকা বানাচ্ছে। নরওয়ে সরকার বিদেশি কোম্পানিকে নিয়োগ দিয়েছে সাগরে তেল গ্যাস আছে কিনা সেটা খোঁজার জন্য। বিদেশি কোম্পানি, বিশেষ করে আমেরিকার ফিলিপস পেট্রোলিয়াম, মাটি খুঁড়তেছে আর বিভিন্ন জরিপ করতেছে, ডাটা কালেক্ট করতেছে, কিন্তু তেল গ্যাসের খনির কোনো খোঁজ নাই। ফারুক তখন বিদেশি কোম্পানিগুলোর তৈরি করা ডাটা চেক করলেন। তিনি চমকে গেলেন। তিনি বললেন, এসব কোম্পানি ডাটা ম্যানিপুলেট করে বলতেছে মাটির নিচে তেল নেই। উদ্দেশ্য নরওয়ে সরকারকে হতাশ করা। এক কোম্পানি হতাশ করে দিয়ে চলে যাবে, এই ধারণা দিয়ে যাবে যে মাটির তলে কিছুই নেই। আর এক কোম্পানি কিছুদিন পর এসে বলবে, তেল থাকুক আর না থাকুক আমাদের লাইসেন্স দেন, আমরা মাসে মাসে আপনাকে টাকা দেব। যদি তেল খুঁজে পাই তাহলে আপনারও ভালো, আমারও ভালো, আর যদি না পাই আপনাদের তো কোনো সমস্যা নেই, আপনাদের তো টাকা মাসে মাসে দিবই। এই কথা বলে সস্তায় লাইসেন্স বাগিয়ে নেবে তারা। চিন্তা করে দেখছেন অবস্থাটা? ফারুক অবাক হয়ে দেখল কোড নামের একটি ছোট ফিল্ডের ডাটা। কোম্পানিগুলো বলতেছিল এটা গুরুত্বহীন, কিন্তু ফারুক সে তো অভিজ্ঞ। তিনি দেখলেন সেখানে হাইড্রোকার্বন আছে, আর সেখানে হাইড্রোকার্বন থাকার মানে হলো নর্থ সি এর নিচে আছে বিশাল তেলের মজুদ। তিনি নরওয়ে সরকারকে কড়া ভাষায় বললেন, কোম্পানিগুলো কিন্তু ভেগে যাবে, ওদেরকে যেতে দেবেন না, ওরা মিথ্যা বলতেছে। সাগরের মাটির নিচে তেল আছে এবং প্রচুর পরিমাণে আছে। 1969 সালের দিকে আমেরিকান কোম্পানি ফিলিপস পেট্রোলিয়াম সিদ্ধান্ত নিল তারা নরওয়ে ছেড়ে চলে যাবে। কিন্তু নরওয়ের সাথে করা তাদের চুক্তিতে একটা টার্মস অ্যান্ড ক্লজ রাখা ছিল। সেটা হলো হুট করে চলে গেলে জরিমানা দিতে হবে $1 মিলিয়ন। ফিলিপস চিন্তা করে দেখলো, ফারুক যেহেতু তাদের ধান্দাবাজি ধরে ফেলেছে, সেহেতু এখন এসব গুটিবাজি বাদ দিতে হবে। আর এত টাকা জরিমানা না দিয়ে বরং একটা সত্যিকারের তেল খনির গর্ত করা শুরু করি। নামানো হলো রিগ ওশান ভাইকিং। তারা শেষবারের মতো ড্রিল করলো ব্লক 2 এবং 4-এ। ড্রিলিং চলাকালে মাটির তলে মজুদ গ্যাসের কিক বা প্রেশারের কারণে প্রায় ব্লো আউট হওয়ার উপক্রম হলো। খুবই বিপজ্জনক অবস্থা। কিন্তু 23শে ডিসেম্বর 1969 সালে খবর এলো তারা খুঁজে পেয়েছে ইকোফিক্স, বিশ্বের অন্যতম বৃহৎ অফশোর অয়েল ফিল্ড। নরওয়ের ইতিহাস ওই এক মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তেল তো পাওয়া গেল, কিন্তু শুরু হলো আসল ভয়। বিদেশি কোম্পানি কি সব লুটেপুটে খাবে, নাকি নরওয়ে নিজেই তেলের টাকায় ডুবে যাবে দুর্নীতি এবং লুটপাটে? কারণ ইতিহাস বলে এটাই হয়। সময়টা 1971 সালের গ্রীষ্মকাল। ফারুক আল কাসেম এবং তার ছোট টিম বসে আছেন একটি নির্জন কাঠের কেবিনে, নরওয়েজিয়ান ভাষায় যাকে বলা হয় হিট্টে। কোনো বিলাসিতা নেই, কোনো বড় অফিস নেই,
কিন্তু ঠিক এখানেই লেখা হলো নরওয়ের তেল গ্যাসের ভবিষ্যৎ। এই হিট্টের ভেতরেই ফারুক তার জীবনের অভিজ্ঞতা ঢেলে লিখে দিলেন 10টি তেলের আদেশ, অথবা 10 অয়েল কমান্ডমেন্টস। এই 10টির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 3টি সিদ্ধান্ত। এগুলো বুঝলে পুরো নরওয়ের সাফল্য আপনি বুঝে যাবেন। প্রথমটি হলো ফ্ল্যারিং নিষিদ্ধ, নো ফ্ল্যারিং। অর্থাৎ ফারুক বললেন, গ্যাস পোড়ানো মানে জাতির ভবিষ্যৎ পুড়িয়ে ফেলা। সহজ ভাষায় বলি, অনেক দেশে তেল তুলতে গিয়ে পাশে যে গ্যাস বের হয়, কোম্পানিগুলো সেটা সরাসরি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, কারণ গ্যাস সংরক্ষণ করা খরচের কাজ। কিন্তু ফারুক বললেন, নরওয়েতে এটা চলবে না। কোম্পানিগুলোকে বাধ্য করা হলো, হয় গ্যাস আবার মাটির নিচে রিইনজেক্ট করে ঢুকিয়ে দাও, না হয় সাগরের সেই খনি থেকে পাইপলাইন দিয়ে গ্যাস নরওয়েতে আনতে হবে। এক ফোঁটা সম্পদও নষ্ট করা যাবে না। ফারুকের দ্বিতীয় কৌশল হলো বিউটি কন্টেস্ট, যার মানে হলো তেল ক্ষেত্র নিলামে তোলা হবে না। মানে যে বেশি টাকা দেবে সে কাজ পাবে, এই নিয়ম চলবে না, এই নিয়ম বাতিল। লাইসেন্স পাবে শুধু সেই কোম্পানি যারা নরওয়ের লোকজনদেরকে প্রযুক্তি শেখাবে, অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার করবে, নরওয়ে শ্রমিক নেবে এবং তাদেরকে ডেভেলপ করবে, আর সেই সাথে নরওয়ের দেয়া সব শর্ত মানবে। অর্থাৎ তেল তোলার সাথে সাথে নরওয়ে নিজেও শিখবে কিভাবে তেল তুলতে হয়। একটু অফ টপিক একটা কথা বলি, এই জিনিসটা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে অনেক আগে পিডিবি করেছিল। বাংলাদেশের ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পুরনো ইউনিটগুলো রাশিয়ানরা বানিয়েছিল স্বাধীনতার পরপর। রাশিয়ানরা ওই বিদ্যুৎ কেন্দ্রের অফিসার এবং স্টাফদের বেশ ভালো মতো কাজ শিখিয়েছিল। এখনও ওই পাওয়ার স্টেশনের স্টাফ লেভেলে আপনি এমন অনেক দক্ষ সব ওয়ার্কার পাবেন যারা অসাধারণ কাজ পারে এবং বোঝে। অথচ এখন ইউরোপ আমেরিকা থেকে লেটেস্ট টেকনোলজির পাওয়ার প্ল্যান্ট এদেশে বসানো হচ্ছে, কিন্তু ওয়ার্কার লেভেল সেভাবে প্রশিক্ষিত হচ্ছে না। আমি নিজের দেখা অভিজ্ঞতায় শেয়ার করলাম। যাই হোক, ফিরে যাই নরওয়েতে। মিস্টার ফারুকের তৃতীয় পলিসি ছিল ক্ষমতার পৃথকীকরণ। ফারুক জানতেন, একই লোক যদি আইন বানায়, ব্যবসা করে, আবার নিজেই নিজেকে নজরদারি করে, তাহলে চুরি অনিবার্য। তাই তিনি কাজকে ভাগ করে দিলেন। মন্ত্রণালয় নীতি বানাবে, কি করা যাবে কি করা যাবে না এসব ঠিক করবে। স্ট্যাটল বা স্টেট ওন কোম্পানি যারা ব্যবসা করবে, কাজ শিখবে। আর নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডিরেক্টরেট হলো রেফারি, তাদের কাজ সবাই নিয়ম মানতেছে কিনা সেটা তদারকি করা। সবচেয়ে জরুরি কথা, স্ট্যাটল কখনোই রেগুলেটরের কাজ করবে না। ঠিক এখানেই কিন্তু ভুল করেছিল ওপেকের বেশিরভাগ দেশ। একই হাতে ক্ষমতা, ব্যবসা এবং বিচারের দায়িত্ব দিলে সেখান থেকেই শুরু হয় ধ্বংস। নরওয়ে সেই ফাঁদেই পা দেয়নি, আর এখানেই নরওয়ে ছিল বাকিদের থেকে আলাদা। ফারুকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফিসের টেবিলে ছিল না, ছিল মাটির প্রায় 3000 মিটার নিচে। জায়গাটির নাম ইকোফিক্স ফিল্ড। সাগরের বুকে এই তেল ক্ষেত্রটি যে জায়গায় ছিল সেটা ছিল চক বা চুনাপাথর দিয়ে তৈরি, মানে চকরক। সহজ করে বললে এটা ছিল স্পঞ্জের মতো। তেল ধরে রাখে ঠিকই, কিন্তু তেল ছাড়তে চায় না। এখন সমস্যা কোথায়? আমেরিকান কোম্পানি ফিলিপস পেট্রোলিয়াম চাইল সহজ সমাধান। তারা বলল, চলুন প্রেশার ডিপ্লিশন মেথড ব্যবহার করি। মানে হলো, যতক্ষণ রিজার্ভারের ভেতরে চাপ আছে ততক্ষণ তেল উঠবে, চাপ শেষ তেল শেষ। সমস্যা হলো, এই পদ্ধতিতে মাত্র 17% তেল তোলা যেত, বাকি 83% তেল চিরতরে মাটির নিচে হারিয়ে যেত। ফারুক এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি বললেন, না, এভাবে হবে না। ফারুক প্রস্তাব করলেন এক নতুন আইডিয়া, ওয়াটার ইনজেকশন। সহজ ভাষায় সমুদ্রের পানি পাম্প করে রিজার্ভারের ভেতরে ঢোকানো হবে। কেন? যাতে ভেতরের চাপ বা প্রেশার সবসময় ঠিক থাকে। চাপ থাকলে তেল নিজে থেকেই উপরে উঠে আসবে। কিন্তু এখানেই শুরু হলো ঝামেলা। ফিলিপসের টেক্সান ইঞ্জিনিয়াররা হেসে ফেলল। তারা বলল, চক পাথরের ভেতরে পানি ঢুকালে ওটা গলে যাবে, টুথপেস্টের মতো হয়ে যাবে, আর তখন আমাদের গোটা প্ল্যাটফর্ম সোজা সাগরে ডুবে যাবে। ফারুক বুঝলেন এরা আসলে কাজটি করতে চাইতেছে না। এজন্য লজিক না, এদেরকে পটাতে হবে ইমোশন দিয়ে। একদিন ফিলিপসের বড় বসদের সাথে একটা ডিনারে হঠাৎ করেই ফারুক শুরু করলেন এক কবিতা পড়া, নাম দ্য প্রিন্সেস পোয়েম। কবিতার মাধ্যমে তিনি বললেন, ভাবুন তো একবার, ইকোফিক্স একটি সুন্দরী রাজকন্যা, সে তেলের সম্পদে ভরা, কিন্তু পানির অভাবে সে ধীরে ধীরে মরে যাচ্ছে। তাকে যদি একটু পানি দেন, সে তার সব সম্পদ উজাড় করে দেবে। ফারুকের কবিতা শুনে ঘরে হঠাৎ নীরবতা। টেক্সান কাউবয়রা
ইমোশনাল হয়ে গেল। শেষ পর্যন্ত তারা রাজি হলো। আর ফলাফল 17% নয়, 20% নয়, রিকভারি রেট 1 লাফে গিয়ে দাঁড়ালো 50%-এর উপরে। মানে এই একটা সিদ্ধান্তের কারণে নরওয়ে পেল অতিরিক্ত শত শত বিলিয়ন ডলারের তেল। ফারুক না থাকলে এসব অপচয় হতো। একজন মানুষের জেদ, বুদ্ধি এবং সাহস কিভাবে একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে, এই গল্প সেটারই প্রমাণ। নরওয়ের সমুদ্র মোটেও শান্ত নয়। সাধারণ স্টিলের কাঠামো এখানে টেকে না। তাই নরওয়েজিয়ানরা বানালো কংক্রিটের তৈরি এক দানব, নাম কর্নডিপ প্ল্যাটফর্ম। আরেকটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল হলো ট্রল এ প্ল্যাটফর্ম। এটি 472 মিটার উঁচু, আইফেল টাওয়ারের চেয়েও অনেক বড়। 1.2 মিলিয়ন টনের এই কাঠামোটি যখন 1995 সালে টেনে টেনে সাগরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেটা ছিল মানব ইতিহাসে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সবচেয়ে বড় ভারী বস্তু। কিন্তু এই বিজয় রক্ত ছাড়া আসেনি। 1980 সাল আলেকজান্ডার কিয়েল্যান্ড প্ল্যাটফর্ম পড়ল ঝড়ের কবলে আর উল্টে গেল। কারণ মাত্র একটি ছোট ওয়েল্ডিং গাফিলতির কারণে তৈরি হওয়া ফ্যাটিক ট্র্যাক। প্ল্যাটফর্মের একটি পা ভেঙে গেল। মাত্র 20 মিনিটের মধ্যে নর্থ সির বরফ শীতল পানিতে হারিয়ে গেল 123 জন মানুষ। আরও মর্মান্তিক ছিল পায়োনিয়ার ডাইভারদের গল্প। পাইপলাইন বসাতে গিয়ে এই ডাইভারদেরকে ব্যবহার করা হয়েছিল গিনিপিগের মতো। কাজ দ্রুত শেষ করতে তাদের বাধ্য করা হতো র্যাপিড ডিকম্প্রেশন টেবিলে। এর ফলে তাদের রক্তে নাইট্রোজেন বাবল তৈরি হয়, ড্যামেজ হয়ে যায় নার্ভ টিস্যু, অনেকে পঙ্গু হয়ে যায়, অনেকে হারায় মানসিক ভারসাম্য। 2013 সালে ইউরোপিয়ান আদালত রায় দেয় যে নরওয়ে তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে। নরওয়ের তেলের প্রতিটি ডলারের পেছনে মিশে আছে এই ড্রাইভারদের দীর্ঘশ্বাস। টাকা যখন আসতে লাগলো বৃষ্টির মতো, ঠিক তখনই ফারুক আল কাসিম আর নরওয়ের অর্থনীতিবিদরা ভয় পেলেন। কারণ তারা জানতেন এই টাকা আশীর্বাদ হতে পারে, আবার অভিশাপও হতে পারে। কিভাবে? ধরুন কথার কথা, ঢাকা শহরের 2 কোটি মানুষের প্রত্যেকে আকাশ থেকে 1 কোটি করে টাকা পেল। সবার হাতে টাকা, সুতরাং সবাই ধুমায় কেনাকাটা শুরু করলো। সব কিছুর দাম বেড়ে যাবে, অনেকে কাজ করা ছেড়ে দেবে, বসে বসে খাবে, আর কয়েক বছরের মধ্যে টাকাও শেষ হবে, ভবিষ্যৎও ধ্বংস হবে। ইকোনমিক্সের ভাষায় একে বলে ডাস্ট ডিজিজ। একটি উৎস থেকে খুব বেশি টাকা এলে দেশের বাকি সব শিল্প ধ্বংস হয়ে যায়, আর বসে বসে খেলে রাজার গোলাও তো ফুরিয়ে যায়। নরওয়ে এই ভুলগুলো করেনি। তারা বলল, তেল বিক্রি করে পাওয়া বিপুল পরিমাণ টাকা আমরা এখন খরচ করব না, এই টাকা আমরা ভবিষ্যতের জন্য জমা রাখব। এই চিন্তা থেকেই 1990 সালে তারা তৈরি করলো গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, যাকে সবাই বলে অয়েল ফান্ড। সহজ করে বললে, নরওয়ে তাদের তেলের টাকা একটা বিশাল ফিক্সড ডিপোজিটে রেখে দিল। এই ফান্ডের নিয়ম ছিল খুবই পরিষ্কার। প্রথম নিয়ম, এই টাকা নরওয়ের ভেতরের মার্কেটে খরচ করা যাবে না, সব টাকা বিদেশে বিনিয়োগ করা হবে, ইনভেস্টমেন্ট অ্যাব্রড। কারণ টাকা যদি দেশের ভেতরে ঢোকে তাহলে দাম বাড়বে, বাজার নষ্ট হবে। দ্বিতীয় নিয়ম হলো, সরকার এই ফান্ড থেকে প্রতি বছর মাত্র 3% লাভ খরচ করতে পারবে দেশের কাজে। মূল টাকা ওটা ছোঁয়া যাবে না। সহজ কথায়, আপনি শুধু ইন্টারেস্ট খাবেন, কিন্তু মূলধন রেখে দেবেন। এই নিয়মের কারণেই আজকের সরকার আগামী প্রজন্মের টাকা খেয়ে ফেলতে পারবে না। তৃতীয় নিয়ম, তেল কোম্পানিগুলো যে লাভই করুক তার 78% ট্যাক্স হিসেবে রাষ্ট্রকে দিতে হবে। শুনে মনে হবে এত ট্যাক্স দিতে বললে কোম্পানিগুলো তো পালাবে, কিন্তু না, পালাবে না। কারণ এখানে আছে একটা টুইস্ট। রাষ্ট্র আবার তাদের এক্সপ্লোরেশন খরচ অর্থাৎ তেল খোঁজাখুঁজির খরচের 78% ভর্তুকি দেয়। যদি তেল খুঁজতে গিয়ে কোম্পানির লোকসান হয়, রাষ্ট্র সেই লোকসানের 78% নিজেই বহন করবে। মানে লাভ হলে রাষ্ট্র অংশীদার, লোকসান হলেও রাষ্ট্র অংশীদার। ফলে কোম্পানি ঝুঁকি নিতে সাহস পায়, আর রাষ্ট্র সব কিছু কন্ট্রোল করতে পারে। এই কারণেই আজ নরওয়ের অয়েল ফান্ডের ভ্যালু 1.6 ট্রিলিয়ন ডলারেরও বেশি। হিসাব করলে দেখা যায় নরওয়ের প্রতিটি মানুষের নামে কার্যত কোটি কোটি টাকার ফিউচার সেভিংস জমা আছে। সবচেয়ে বড় কথা, এই টাকা আজকের জন্য না, এই টাকা নরওয়ের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন প্রশ্ন, নরওয়েজিয়ান মডেল কেন অন্যরা ফলো করে না? অনেকে ভাবে নরওয়ে পারলে আমরাও পারবো, একটা অয়েল ফান্ড বানাই, কিছু নিয়ম লিখি, হয়ে গেল। কিন্তু বাস্তবতা হলো, নরওয়ের মডেল রেসিপির মতো না, এটি
মানসিকতারও খেলা। ধরুন দুইজন মানুষ একই ব্যাংকে একই পরিমাণ টাকা জমা রাখলো। একজন বলল এই টাকা আমার সন্তানের ভবিষ্যৎ, আরেকজন ভাবল এই টাকা আমার সুযোগ। দুইজনের ফলাফল কখনো এক হবে না। ঠিক এখানেই নরওয়ে আলাদা। নরওয়ের সরকার জানে আজ আমি ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। তাই তারা টাকা লুটে নেয়ার বদলে নিয়ম বানিয়েছে যাতে ভবিষ্যৎ সরকারও টাকা লুটতে না পারে। অন্য অনেক দেশে কি হয়, নতুন সরকার আসে, পুরনো নিয়ম ভাঙে, জনগণের টাকা লুটপাট করে খায়, ব্যাংক লুটে খায়। নরওয়েতে নীতি বানানো হয় এক জায়গায়, ব্যবসা আর এক জায়গায়, নজরদারি আর এক জায়গায়। কেউ কারো বস না। অন্য অনেক দেশে একই লোক মন্ত্রী, একই লোক কোম্পানির চেয়ারম্যান, আবার তিনিই রেগুলেটর। মানে নিজেই আইন বানায়, নিজেই ভাঙে, নিজেই বিচার করে। এখান থেকেই দুর্নীতি শুরু হয়। আর আরেকটি বিষয় হলো নরওয়ের মানুষ ভবিষ্যতের কথা ভাবে। অন্য অনেক দেশের মানুষ টাকা পেলেই উড়িয়ে দেয়। যখন জনগণই লং টার্ম ভাবে না, তখন রাজনীতিবিদরা আরও শর্টকাট নেয়। নরওয়ে নিয়ম বানিয়েছে তেল আসার আগেই। অন্য অনেক দেশ নিয়ম বানায় টাকা খেয়ে ফেলার পর। তখন নিয়ম বানানো মানে হলো আগুন লাগার পরে ফায়ার সার্ভিস ডাকা। আরও বড় বিষয় হলো নরওয়ে মিস্টার ফারুকের মতো লোকের ট্যালেন্টকে চিনতে পেরেছিল, মূল্যায়ন করেছিল। এই ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। কি বললাম একটু চিন্তা করে বুঝে নিয়েন। নরওয়ে আজ এক বিশাল প্যারাডক্স বা স্ববিরোধিতার মুখোমুখি। একদিকে তারা বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব দেশ হতে চায়। তাদের রাস্তায় 90% নতুন গাড়ি ইলেকট্রিক। তাদের তেল কোম্পানি স্টেট অয়েল নাম চেঞ্জ করে হয়ে গেছে ইকুইনর, যাতে অয়েল শব্দটি না থাকে। তারা উইন্ড টারবাইন দিয়ে তেল তোলার রিগ চালাচ্ছে, যাতে তেল তোলার সময় কার্বন কম নির্গত হয়। কিন্তু অন্যদিকে 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন ইউরোপের গ্যাস সাপ্লাই কমিয়ে দিল, তখন নরওয়ে হয়ে উঠল ইউরোপের লাইফলাইন। আজ জার্মানির অর্ধেক গ্যাসই আসে নরওয়ে থেকে। নরওয়ে এখন আর শুধু তেলের দেশ নয়, তারা ন্যাটোর নিরাপত্তারও অংশ। এ বিষয়ে সেখানকার পরিবেশবাদীরা মামলা করেছে, কিন্তু সেখানকার সরকার বলেছে আমরা ইউরোপকে রক্ষা করতেছি। নরওয়ে এখন কার্বন ক্যাপচার বা CCS প্রযুক্তি দিয়ে ইউরোপের বিষাক্ত CO2 নিজেদের খালি তেলের কুয়ার ভিতরে কবর দেওয়ার পরিকল্পনা করতেছে। 2022 সালে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড সেই ইরাকি রিফিউজি ফারুক আল কাসিমকে নাইট উপাধিতে সম্মানিত করেন। যে মানুষটি একদিন শূন্য হাতে নরওয়ের একটি রেল স্টেশনে বসেছিল, তিনি আজ সেই নরওয়েজিয়ানদেরই ত্রাণকর্তা। ফারুক আল কাসিম প্রমাণ করেছেন যে সম্পদ মাটির নিচে থাকে না, সম্পদ থাকে মানুষের মগজে এবং সততায়। ভৌগোলিক অবস্থান আপনাকে তেল দিতে পারে, কিন্তু সেই তেল আপনাকে রাজা বানাবে নাকি ভিখারি বানাবে তা নির্ভর করে আপনি ফারুক আল কাসিমের মতো কাউকে খুঁজে পাবেন কিনা তার উপরে। যাই হোক, নরওয়েতে আছে সেই বিখ্যাত সিন্দুক, যাকে মিডিয়া ডাকে ডুমসডে ভল্ট বা কেয়ামতের সিন্দুক নামে। এই ভিডিওতে জানতে পারবেন সেই সিন্দুকের কাহিনী। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করবেন। আর এমন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।